হোমিও দর্পণের 856তম ক্লাস। আজকের আলোচনার বিষয় রেপার্টরি মাইন্ড চ্যাপ্টার 26তম পর্ব। আলোচক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার। স্যারকে ক্লাস শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে আমার শিক্ষাগুরু ডাক্তার কেশী দাস মহাশয়কে আমি প্রণাম জানাই। তার কাছে আমি রেপার্টরি শিখেছি। পার্থকে দেখতে পাচ্ছি এখানে। পার্থ একটু খেয়াল রাখিস, হ্যাঁ? এটার সঙ্গে যদি কিছু যোগ করা থাকে, এটা খুব আনকমন রুব্রিক তো। তা এটা খুব কম পাওয়া যায়। সেটা হচ্ছে আমি যেমন প্রতিবারই একটা করে রুব্রিক, আমি মেন্টাল রুব্রিক ধরে ধরে পরপর সিরিয়ালি করি। আমি এর আগে করেছিলাম ব্যাড নিউজটা করেছিলাম। তা আজকে আমি যেটা করব বার্কিং নিয়ে আলোচনা করব। এখন বার্কিং কথাটা আমাদের প্রত্যেকেই জানি, যেটা কুকুরের ডাক বা কুকুর ডাকলে যেরকম হয় সেরকম এটাকে বার্কিং বলা হয়। অনেকের আমাদের ধারণা আছে, অনেকের যাদের এই হাইড্রোফোবিয়া হয় তারা নাকি কুত্তার মতো ডাকে ইত্যাদি ইত্যাদি, এরকম সব গল্প শোনা যায়। যদিও ওই রকম মানে অবস্থাটা আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই, ফলে আমার পক্ষে এটা খুব জোর দিয়ে বলা সম্ভব নয়, শোনা কথা। তা এই কুকুরের ডাকের ব্যাপারটা এখানে আসলো কেন? আসলে কুকুরের ডাকের কারণ এবং বৈশিষ্ট্য, পূর্ণ ডাক বা যদি মানুষ করে তখন সেটাকে বার্কিং বলা হয়। তার আগে এই যে কুকুর এরকম বার্কিং করে কখন করে? যখন যন্ত্রণায় কাতর হতে পারে তখন করতে পারে, রাগে কাতর হতে পারে, ভয়ে কাতর হতে পারে। তারপরে হচ্ছে এবং কি করে আর্তনাদ করে ওঠে, এবং হঠাৎ চেঁচিয়ে ওঠে এবং আর্তনাদ করে, এই হঠাৎ চেঁচিয়ে ওঠে। তবে ব্যাপার হচ্ছে কি, ভয়ের থেকে রাগের ব্যাপারটা বেশি বা যন্ত্রণা বেশি। এই যন্ত্রণার মতো রাগ থাকতে পারে, মানসিক যন্ত্রণা। তা দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু থাকতে পারে। এইটা হচ্ছে মূল ভেতরের পেছনের কারণ। এর প্রকাশটা পাচ্ছে কিভাবে? প্রকাশটা পাচ্ছে কি, সাধারণত এগুলো হঠাৎ করে হয়। তার মানে কি, এই যে ইম্পালসিভ নেচার, অ্যাব্রাপ্টলি এটা হঠাৎ করে চিৎকার শুরু করলো, একদম বুকে ধাক্কা লাগিয়ে দেয়, কানে তালা লাগিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। এবং কুত্তা যখন এরকম ভাবে ডাকতে শুরু করে সে সহজে কিন্তু থামে না, একটার পর একটা কিন্তু সে ওইভাবে চালিয়ে যায়। এবং এর মধ্যে সাধারণত একটা অ্যাগ্রেসিভনেস থাকে। মানে কি অ্যাগ্রেসিভের বাংলাটা কি বলবো? অ্যাগ্রেশন করা আর কি। এই রে, বাংলা নিয়ে কোনো সমস্যা হচ্ছে, বাংলাটা খেয়াল করিনি আগে। অ্যাগ্রেশনটাই বুঝি। একটু দেখে নিয়ে বলছি, বাংলাটা ভালো মাথায় আসছে না এই মুহূর্তে। আধিপত্য বিস্তার মনে হয়, এরকম একটা হবে মনে হয় কুসংতি। দেখছি উদ্ধত স্যার, উদ্ধত জিনিসটা একটু অন্যরকম ভাই। উদ্ধতর মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস থাকে না তা নয়, খুব অ্যাগ্রেশন। ওই অ্যাগ্রেশন মানে হচ্ছে যে এখানে বিনা প্ররোচনায় আক্রমণ। অ্যাগ্রেশনের মানেটা হচ্ছে এইরকম, এই অনেকগুলো মানে দিয়েছে, তার মধ্যে এই যে বিনা প্ররোচনায় যা আক্রমণ, যেটা এইটাই এখানে বৈশিষ্ট্যপূর্ণ। কুত্তা তো তাই হঠাৎ করে এরকম চিৎকার শুরু করতে পারে। ফলে এই যে সূক্ষ্ম পার্থক্য, এই এখানে মানে অনেকগুলো থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি আমরা একটু ফিলোসফিটা, বিশেষ করে মায়াজামের জায়গাগুলো যদি একটু কনসিডার করি, তার একটু এই জায়গাগুলো আমরা ধরে ফেলবো ঠিক কোন অর্থটা এখানে ফিটিং হবে। এবং পেশেন্টের মধ্যে এই যে দেখা যায়, পেশেন্টের মধ্যে এরকম কি করে, যেমন ধরুন অ্যাব্রাপ্ট নিয়ে আলোচনা করেছি আগে।
অ্যাব্রেট মানে কি সাডেনলি করে ফেলবে, যেমন এটা হচ্ছে ইম্পালসিভনেস কে বোঝাচ্ছে এক নাম্বার, এটা একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আর যেহেতু এখানে উত্তেজনার একটা ব্যাপার আছে, ছোটা সিম্পলিস কম্বিনেশন হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মূল বিষয়। এবার হচ্ছে কি যে এইখানে কিন্তু কুত্তে যেমন লাউড টক করে, এখানেও লাউড টক করবে, আস্তে আস্তে কথা বল। যেমন ধরো আপনি একটা পেশেন্ট কথা বলছে, তার মা কিছু একটা বললো, আপনার সামনে জোরে চিৎকার করে উঠলো, চিৎকার করে উঠে থামতে চাইছে না, পরপর বলে যাচ্ছে মাকে, ওনার একই ইয়েতে, যা কুত্তে ভেগো করতে শুরু করলে যেমন কন্টিনিউয়াস করতে থাকে, এরকম একটা তার আক্রমণ থাকে। এবং অনেক ক্ষেত্রে হয়, কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন সিজোফ্রেনিক পেশেন্টের ক্ষেত্রে এরকম পাওয়া যায় অনেক সময়, কিন্তু অত দূর আমি যাচ্ছি না। তাহলে কি হচ্ছে যে এরকম পেশেন্ট এবং এখানে একটা ব্যাপার আছে, অ্যাগ্রেশনটা কিরকম ভায়োলেন্ট, মূলত রাগের সঙ্গে সম্পর্কযুক্ত এটা মূলত। এবার তাহলে কি হচ্ছে, এত ভায়োলেন্ট অ্যাঙ্গার, ভায়োলেন্ট অ্যাঙ্গার হলো কি মারপিট করে, ভায়োলেন্ট অ্যাঙ্গার উপরে জিনিস ছুড়ে দেয়, এগুলো করে। কিন্তু এখানে ওইটা করছে, এখানে প্রকাশটা একটু অন্যরকম, আওয়াজ করছে, মানে চিৎকার করে, মানে গলা ফেরে, যেমন বলে না লোকে, দেখবেন গলা ফেরে, এরকম দেখবেন অনেক সময় ঝগড়ার মধ্যেও দেখবেন এরকম ঝগড়া হচ্ছে বা ইয়ে হচ্ছে, বিনা পরিচয় তাকে টিটকিরি মারতে শুরু করলো, ব্যাস, সে যাকে ইয়ে করলো সে তো রেগে গেল, রেগে গিয়ে সে ইয়ে করল, কিন্তু এই যে বিনা প্ররোচনায় সে যে টিটকিরিটা মারতে শুরু করলো, এই যে ইয়েটা, যে যাকে বললো সে রেগে গিয়ে দু চারটে কথার উত্তর দিল, ব্যাস, আর দেখে কাকে, চিৎকার শুরু হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বিনা প্ররোচনায় সে এরকম কাণ্ডটা করছে, এই জায়গাটা কিন্তু না বুঝলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ সে ঝগড়া করলে আরেকজন ঝগড়া করবে, এটা তো স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে বিনা প্ররোচনা সে শুরুটা করবে। এই যে তার প্রবণতা, যে মানুষকে আগ্রাসন করা, তাকে মানে কি, এইটা হচ্ছে তার মূল বৈশিষ্ট্য। এবার হচ্ছে কি, এবং আরেকটা কথা বলতে গেলে কি বলা যেতে পারে, হ্যাঁ আক্রমণাত্মক হবে। কে বললেন আক্রমণাত্মক? কথাটা খারাপ নয়, মানে অনেকগুলো মিলিয়ে মিশে আছে আর কি। আসল টোন অফ ভয়েস যেটা, সেটা হচ্ছে শুধু হাই নয়, রাফও অলসো, শুধু হাই নয়, উচ্চ স্বরে শুধু নয়, কর্কশও বটে। তাহলে কি হচ্ছে, কর্কশ এবং উচ্চ স্বরে আগ্রাসনমূলক বা আক্রমণাত্মক মূলক কিন্তু যখন ওই আচরণ করবে, তার সাথে চিৎকারটা থাকতে হবে ভাই, চিৎকারটা না থাকলে শুধু ওটা হবে না। এই যে চিৎকারটা যদি থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা, তাহলে ওই বার্কিং এর আন্ডারে চলে আসবে। কিন্তু এখানে পেছনে কারণটা কি থাকবে, যন্ত্রণায় বা রাগে বা ক্ষোভে হতে পারে, এমনকি ভয়েও হতে পারে। ভয় যে হয় না, ভয়ে সে বাঁচাবার জন্য সে তেড়ে যাচ্ছে, কুত্তারা ভয় পেয়েও দেখবে আপনাকে তেড়ে আসবে, আবার যে ইয়ে করবে আবার তেড়ে আসবে, এরকম করতে থাকে তারা, ভয়ও করতে পারে। কিন্তু মূলত এখানে রাগ বা ওই ধরনের বিষয়টা, এইটা হচ্ছে ইয়ে। এখানে এর কিন্তু সাবরূপিক কিছু নেই, ছোট্ট একটা রুব্রিক, এবং এটা এইটুকুই, আর কিছু নেই। তা পার্থ, এটা সম্পর্কে তোর যদি কিছু বলার থাকে তুই বলতে পারিস, কারণ এই বার্কিং এর একটা বিবাদী একটা কেসের কথা বলেছিলেন, তপন কাঞ্জিলাল কেসটাকে দেখেছিলেন। তা সেই ক্ষেত্রে এইরকম একটা, মানে ওই হঠাৎ যে আক্রমণ করা এবং কুকুরের মতন চিৎকার করে ওই কামড়ে দেওয়া পেছন থেকে গিয়ে, এইরকম একটা কেসকে সম্ভবত স্যারটা হাইড্রোফোবিনাম বোধহয় দিয়েছিলেন, লাইসিন। না, ওটা বেলেডোনা দিয়ে শুরু করে পরে হাইড্রোফোবিনাম দিয়ে ওটা কিওর করেছিলেন, ওটা গোকুল বাবু বলতে পারবেন। ওই আমি সেই ভদ্রলোককে দেখেছি, সোদপুরে বাড়ি। ওটা তো মরেই যেত। হ্যাঁ হ্যাঁ, তাকে সম্ভবত তার একটা ওই ডগ বাইটের হিস্ট্রি ছিল সম্ভবত। হ্যাঁ, এবং উনি সিএম দিয়েছিলেন, পরে সিএম দিয়েছিলেন স্যার। হ্যাঁ, ওটাই তো স্যারের নাম বললো। এরকম যেন কুকুরের আওয়াজটাই থাকবে তা নয়, হয়তো কোনো একটা বিষয় নিয়ে অনর্গল যদি সেই কথা বলে বা আক্রমণ করে, এই সবগুলোকে একটা মনে হতে পারে। ঠিকই বলেছি, এটা হতে পারে, হ্যাঁ ঠিকই বলেছি।
এইটাই। আর গোকুলবাবু ছিলেন নাকি ওই যে ওই ইয়েতে বাড়ি? গৌরবাবু, ওইটা তো আপনি তো ইয়ে করেছিলেন, পাবলিশ করেছিলেন তো ওই কেসটা, পুরো কেস রেকর্ডটা পাবলিশ করেছিলেন আপনি। মানে গোকুলবাবু কিছু বলতে পারেন হয়তো মনে করতে। স্যারের ওই কেসটা তো মানে সোদপুর এলাকায় একদম মানে ইয়ে পড়ে গেছিলাম, মানে কি বলবো, এখনকার বাজারে ভাইরাল হয়ে গেছিল আর কি, এখনকার কথায় আর কি। না, তখন তো একটা আর কেস তখন তো ছিল অ্যান্ড্রয়েড ছিল না। যে বার্কিং বার্কিং এই বার্কিং এর উপর একটা ছেলের, হ্যালো, হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি, বলুন বলুন না। বলুন, শুনছি। হ্যাঁ বার্কিং মানে কুকুরের ডাক ডাকতো ছেলেটা, হয়তো 12-14 বছর বয়সের হবে সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না। ওটা আমি ইয়ে পোস্টও করেছি নেটে। আপনি তো কেসটা দিয়েছিলেন, স্যারের কেসটা পুরো তুলে দিয়েছিলেন, এটা আমার মনে আছে। আমরা তো ওটা শুনেছি পরে। আমি সেই ভদ্রলোকে দেখেছি, তার বউ এবং ছেলে না মেয়ে একটা ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাচ্চা একটা ছিল, ছেলে না মেয়ে আমি ঠিক স্মরণ করতে পারছি না। বলে, এই দেখ সেই সেই কুত্তার ইয়ে ছেলে স্যার, ছেলে হাইড্রোফোবিক নামে। ছেলে। ঠিক ছেলে আছে, ছিল, আমি দেখি ছেলে ছেলে। আমি নেটে খুঁজে আবার পোস্ট করে দেবো, ঠিক আছে। হুম, হুম। এটা একটা দারুণ মানে আউটস্ট্যান্ডিং কেস। এই যে যারা বলেন যে ইয়ে সারে না, গেলে ওই ফোবিয়া সারে না, এইটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আসলে সবাই তো আর তপন কাঞ্জিলাল হতে পারেন না। আসলে আমাদের অযোগ্যতাই হচ্ছে হোমিওপ্যাথির বদনামের কারণ। তপন কাঞ্জিলাল একমাত্র বলতে পারেন টিপসিরে হয়েছে, আয় নিয়ে আয় দেখি, মরলে তো একবারই মরবে। তাকে দ্যাট টাইমেও দিয়ে তাকে সারানো হয়েছিল, দ্যাট টাইমে 200 দিয়ে। তো ফলে এইরকম প্রেসক্রাইবার তো খুব কমই জন্মায়, এবং আমরা এরকম বহু দেখেছি। এগুলো এইরকম ঘটনা বেশ কিছু আমরা দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখেছি। কেজি দাসের ওখানে আমরা একটা দেখেছি, এটা গিয়েছিল মানে ও পোস্ট অফিসে চাকরি করতো, ছেলেটি অত্যন্ত ভদ্র ছেলে। তার ওই এ আর কি, ওই তার ওই স্ট্রিকচার ইউরেথ্রা হয়েছিল। আলটিমেটলি সেখান থেকে তারা কি করেছিল, ওখানে পেট দিয়ে নালি ইয়ে করে দিয়ে তাকে ওই ব্যাগ বসিয়ে দেয় না, পেচ্ছাপ থলি বসিয়ে দেয় না। অল্প বয়সী ছেলে, কত হবে, 35-36 বছর এরকম ছেলে হবে। হুম। তো এরকম একটা ছেলে, এবং তার সঙ্গে আরো কিছু তার ট্রাভেলস ছিল। এখন আমাদের ডিটেলস মনে নেই, কিন্তু কেসটা আমাকে মানে দারুণ ভাবে আমাকে মানে হোমিওপ্যাথিতে মানে প্রেরণা দিয়েছে। সেটা হচ্ছে কি, স্যার তাকে ফসফরাস 200 দিয়েছিল অনেকগুলো গ্লাস পরিবর্তন করে, সেটা আমি মনে করতে পারছি না। আমি তখন সবে গিয়েছি আর কি। তো যাওয়ার পরে দিয়েছে, তারপরে কি হলো, তার খবর আসলো কি, মাসখানেকের মধ্যেই খবর আসলো কি, একদিন তার বিছানা ভেসে গেছে, তার মানে তার ইউরেথ্রা দিয়ে পেচ্ছাপ হয়েছে। স্যার তখন বলছে, মাই গড, স্যার, স্যারকে জানিয়েছে ফোনে। স্যার আমাদের তখন বলে, জানিস ওই কেসটা এরকম হয়েছে। স্যার, একটা বিরাট ব্যাপার। বলে, হ্যাঁ রে, বিরাট ব্যাপার। ফলে এরকম হোমিওপ্যাথিতেই তো আশ্চর্য রোগগুলো সারবে, ভয়ঙ্কর সারবে। যারা বলেন যে হোমিওপ্যাথিতে এমার্জেন্সি হয় না, পারে না, আমাদের তো প্র্যাকটিস অফ মেডিসিন প্যাথোলজি পড়ি না, লেজ তুলে দৌড় মারার ছিল। ওটা মারতে পারলে আমি বিরাট হিরো হয়ে যাব। কিন্তু আমাদের কাঞ্জিলাল বা কেশি দাস তো তা করেননি। তারা ওইটাকে বুক চিতিয়ে লড়াইটা করেছে। এই ক্ষমতাটা তাদের ছিল, আমাদের সে ক্ষমতা নেই। তো ফলে আমাদের পড়াশোনা করতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের তাই আমাদের অনুপ্রেরণা। হচ্ছে যে এই ঘটনাগুলো তা নয়, আমরা পারি না তাই হয় না। পড়ার চেষ্টাটা করতে গেলে আমাদের পড়াশোনাটা করতে হবে। হোমিওপ্যাথির কোনো টিপস টিপস দিলে এখানে তো আমি 100টার জায়গা দিতে পারবো না, আমি জানি 100টা জায়গা দিতে পারবো না। টিপস আমি কোনোভাবেই করতে পারবো না, তা আমি জানি টিপসের ফলটা কি। যাই হোক,
তা এই এই যে যেটুকু আলোচনা হবে, পার্থ একটা সুন্দর তুই দিয়েছিস, দারুণ একটা সংযোগ করেছিস, এই জন্য তোকে ধন্যবাদ। তা অন্য যারা জুনিয়র ছেলেরা আছে এইটা নিয়ে তারা কিছু বলবেন কি? এইটা নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা ইয়েতে যাবো। হ্যালো, এই স্বপন আছে, স্বপন আছে, স্বপন কিছু বলুক। স্বপন আছে? স্বপন আছে, আমি খেয়াল হ্যাঁ করিনি, আমি তোকে তোর নামটা আমি সামনে দেখতে পাচ্ছি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, স্বপন তো এস তার নিচের দিকে থাকে। হ্যাঁ স্বপন কিছু বলুক। না পাই না না, আমি কিছু বলবো না, আমি আরে শুনছি। বলো, বলবো না বললে হবে, বলো বলো শুনছি বলো কিছু শুনছি, বলো। অন্য ব্যাপারে একটু ব্যস্ত আছি, আমি জাস্ট শুনছি। আচ্ছা, রাখছি। হ্যাঁ, এখন আবার স্বপন এসে গেছে আমার জায়গায়, সামনে এসে গেছে। এ কি ঘোরে নাকি? আচ্ছা, আমি জুনিয়র ছেলেদের অনুরোধ করছি, তারা এটা নিয়ে কি ভাবছেন বা তাদের কেমন লাগলো, বোধগম্য হলো কিনা। হ্যালো, আচ্ছা, সাগরগুলো ঢুকেনি বলে। আর একটা দুটো কর। আজ ছোটর মধ্যে হলো তো, ওই জন্য আরো দুটো একটা এগিয়ে যায়। আমি তো আর দেখিনি রে, বলতে গেলে একটু পড়তে হয়নি। এটা বুঝিস না কেন? আমি এমনি ইয়ে করবো স্যারের ওই ইয়ে থেকে, রুব্রিক থেকে, রুব্রিক করা আর কি, বাংলা থেকে স্যারের বই থেকে তো আমি ওগুলো করাচ্ছি তো, বুঝলি তো? ওটা করানো খারাপ হবে না। তোর অনুরোধটা ভালোই, কিন্তু মুশকিল ওর পরে বেস্ট ফুল আছে, তারপরে ব্যাটেল স্টক অ্যাবাউট একটু বলা এবার ইচ্ছে ধর, এটা যদি তৈরি না আছে, আমি বলবোটা কি? শুধু বাংলা মানেটা বলে দিলে হবে? তাই হয় নাকি? থাক, ওটা আমি করতে পারলাম না, সরি। তা কিন্তু ইয়ে থেকে করি, স্যারের কাছে করতে গিয়ে ওখানে মেন্টাল চিন্তা তো অনেক ঢুকবো আমি, তাহলে তো ঢুকবো আমি। এগুলো জাস্ট মাঝে মাঝে একটু করে, মানে কি করা, ওই ঘুরিয়ে দেয়া আর কি। দেখি ছেলেরা কি বলে, এখানে অনেক তো উপস্থিত আছে। কেউ কিছু বলবেন? হ্যালো, কেউ বলুন আপনারা, এখানে এর সঙ্গে কিছু যোগ করার থাকে যোগ করুন, নাহলে প্রশ্ন করুন, শুধু এইটুকুর উপরে। না, কিছু পাচ্ছি না। তাহলে পারতো, আমরা এগিয়ে চললাম, স্যারের পরে ইয়েতে চলে যাই। ঠিক আছে। এছাড়া তার উপায় কিছু নেই। তুচ্ছ জিনিসও তোমার কাছে দামি, তুচ্ছ জিনিসও তোমার কাছে দামি। মনে পড়ছে রে পার্থ এগুলো? হ্যাঁ স্যার করাতেন তো, তোর মনে হ্যাঁ, স্যার তো সেই মনে করাতেন। পড়ছে না। এগুলো পড়তে গিয়ে জানিস তো কেমন যেন একটা ভেতরে অনুভূতি হয়, জানিস তো? এই ঠিক বোঝানো যাবে না। সেই স্যারের আওয়াজটা যেন কানে যেন ভেসে আসছে, মনে হচ্ছে এরকম। গ্লুকোজ ফর্মে দিচ্ছি, তোরা নিতে পারবি না, তোদের নিতে হবে। এরকম তো স্যার বলতে। আবার নীতির সঙ্গে আপোষ করতেন না। বলুন, কেউ কেউ একটু এগিয়ে আসুন, চেষ্টা করুন, অসুবিধা কি আছে? তুচ্ছ জিনিসও তোমার কাছে দামি,
কি রুব্রিক হবে? হ্যালো, কেউ একজন বলুন, চেষ্টা করুন একটু। হ্যাঁ, কেউ চেষ্টা করুন একটু। আচ্ছা, মমিনুল, সাগর কি ঢুকেছে? একবার দর্পণ দিয়ে কে যেন স্যার ঢুকেছিল, তারপরে আবার চলে গেছে, চেম্বারে আছে এখনো তো। ও, পরিচালনা করার জন্য একজন চাই, তো আপনি পরিচালনা করতে গেলে তো আপনার আবার ওই রেকর্ডিং হবে না, রেকর্ডিং এ গন্ডগোল হয়ে যাবে। এনিওয়ান, কি ওটা বলতে পারবেন? তুচ্ছ জিনিসও তোমার কাছে দামি, বলতে পারবেন এটা? এনিওয়ান? না, সাড়া তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে বলে দিতে হবে, এছাড়া উপায় কি আছে? আচ্ছা, এটা হচ্ছে মাইন্ড ট্রাইফলস সিমস ইম্পর্টেন্ট, 89 পেজ, কেন্টের রেপারের। মাইন্ড ট্রাইফলস সিম ইম্পর্টেন্ট। এটা নিয়ে কারো সংশয় আছে? বোঝার কোনো অসুবিধা আছে থাকলে বলুন। আরে তো আওয়াজহীন হয়ে গেল, কারণ কি ব্যাপার কে জানে। এটা সবাই বুঝেছেন? স্যারের প্রশ্নে একটু আওয়াজ দিন, সবাই সাড়া দিন, তাহলে একটু ক্লাস প্রাণবন্ত হয়। যারা বুঝতেছেন না বলবেন বুঝতে পারেন নাই, বুঝলে সাড়া দিবেন, হ্যাঁ না একটা কিছু বলবেন, তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে এবং স্যারেরও ভালো লাগবে ক্লাস নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, একজন ইয়ে তো রামিজ, পুরোটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, কি বলছেন আপনি, বলুন তিনি। স্যার এখানে যে সামান্য জিনিস বলতে কি বুঝাতে চেয়েছেন? একটা সামান্য জিনিস আছে যেটা তুচ্ছ জিনিস, হ্যাঁ, জি। যেটা তুচ্ছ জিনিস সেটাকে অত্যন্ত দামি মনে করছে। সাধারণভাবে সেটা লোকে মনে করে না দামি, অথচ সে জি। মনে করছে দামি। এইটা হচ্ছে ব্যাপারটা, মানে এটা খুব তুচ্ছ বিষয়। এটা মনে না করলেই, মনে কেউ করে না, কিন্তু সে করছে, সে মনে করছে এটা বিরাট দামি বা বিরাট যেমন গুরুত্বপূর্ণ। একটা অতি পুরানো জামা একেবারে স্বাভাবিক সাধারণ, এটাকে সে অনেক দামি জামা মনে করে, এই ধরনের। না, ওটা তো অন্য জিনিস, ওটা সালফারে আছে, তো ওটা অন্য জিনিস, জি ওটা অন্য জিনিস। ওটা ওয়ান কাইন্ড অফ ডিলিউশন বা ফিক্সড আইডিয়া বলা যেতে পারে। জি
কিন্তু এখানে ব্যাপারটা তা নয়। এখানে তো সামান্য জিনিস বলতে স্যার ওইটা এক্সাম্পল। পাগল কথাটা বলছে, পাগল মানে পাগল হয়ে গেছে এ কথাটা বলছে না। এখানে এই পাগলের কথাটার দ্বারা সে বলতে চাইছে যে সামান্য জিনিসকে মানে অতিরিক্ত তুমি গুরুত্ব দিচ্ছ বা অতিরিক্ত তুমি ইয়ে দিচ্ছ, এই কথাটা বলতে চাইছে। জি স্যার। এর কে যেন একটা উত্তর দিয়েছে আমি দেখলাম, উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। ওবেদুর রহমান দিচ্ছে মাইন্ড ট্রাইফল সিমস ইম্পর্টেন্ট 89। হ্যাঁ আমি এটা বলেছিলাম, আগে বললেন না কেন? আগে বলবেন তো, তাহলে আপনার নামটা ঘোষণা করা যেত। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে কি, আমরা কি বলছি, সামান্য লাভের আশায় তুমি পাগল। এই লাভ কথাটা, সামান্য লাভের আশায় তুমি পাগল, লাভ কথাটা এখানে কিন্তু আছে, কিন্তু লাভ মানে ভালোবাসা নয়। সামান্য লাভের আশায় তুমি পাগল, এটা কি হবে বলুন, যে কেউ একজন বলুন। ও বাবারে, মশা কি রে? হ্যাঁ এটা বলুন, কেউ বলবেন। সামান্য লাভের আশায় তুমি পাগল, লাভ কথাটা কিন্তু এখানে বলছে, লাভ মানে ভালোবাসা নয় কিন্তু, মানে লাভ লোকসান এই অর্থে, হ্যাঁ বেনিফিট বোঝাচ্ছে। স্যার লাভ মানে কিন্তু প্রফিট নাকি স্যার? হ্যাঁ জি বেনিফিট বোঝাচ্ছে, প্রফিট বোঝাচ্ছে। প্রফিট, প্রফিট, হ্যাঁ benefit। প্রফিট বা বেনিফিট যাই বলুন, যে কোনো একটা, মোটামুটি যে কোনো একটা বললেই হবে, বোঝে না যাবে। কি হতে পারে? আচ্ছা, ওই হোমিও দর্পণ থেকে রামিদাজের হাতটা উঠে আছে তো, ওটাকে ইয়ে করে দেন, ডাউন করে দেন, পরে আবার যদি উনি কখনো প্রশ্ন করেন তখন আবার ওটা হাত রাইজ করবে দেবে। ঠিক আছে, এইবার বলুন এটা কি উত্তর হবে? ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন, আরে আমরা সবাই শিখতে এসেছি, সবাই ছাত্র। এনিওয়ান? এর আগে কি ওবায়দুর রহমান বলেছিল বোধ না? আপনি কি বলছেন? পীযূষ এসছে নাকি আজকে? পীযূষ? হ্যাঁ স্যার আছি। তা আওয়াজ নেই কেন? স্যার কিছু ধরতে পারছি না। ধরতে তো হবে, না ধরলে হবে? স্যার আপনি চেপে ধরতে হবে। স্যার এটা কি রুব্রিক বলবো নাকি রুব্রিক, এটা তো রেপারেটরি ক্লাস হচ্ছে ভাই, রুব্রিক বলতে হবে। এবারে চেষ্টা করুন না, ভুল হলো ঠিক হোক বলুন না, বলার অভ্যেস করুন না, বললি তো হবে। আমরা যখন স্যারের কাছে শিখতাম আমরা কম বোকা খেয়েছি ভুল বলে। স্যার মনে আছে ব্যাপার তো, কানার মধ্যে ঝাপসা। আর যদি বাঁদর বলতো তাহলে বুঝলাম যে আমাদের একটু উন্নতি হয়েছে। মনে করে দেখ কথাগুলো। হ্যাঁ তোকে একটু ঝাপসা ঝাপসা লাগছে, যাকে চেষ্টা কর, হবে তো। Anxiety about business. হ্যাঁ Anxiety about business. অ্যাংজাইটিটা এখানে, এই যে বাংলা ভাষাটা যেটা বলে এখানে অ্যাংজাইটিটা কোথায়? লাভের আশায় সে পাগল,
অ্যাংজাইটিটা কখন আছে, কি হবে, লাভ হবে না লোকসান হবে, লাভ হবে না লোকসান হবে, এরকম কন্ডিশনটা যদি থাকে তখন তো অ্যাংজাইটিটা আসবে। অ্যাংজাইটি মানে কি? ইমোশন অফ আনসার্টেনিটি, ইমোশন অফ আনসার্টেনিটি। এই যে ইমোশন অফ আনসার্টেনিটিটা আছে কিনা সেটা তো বুঝতে হবে, সেটা যদি না থাকে ওটা ধরবো কেন? জি স্যার, জি স্যার। এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আপনাদের আমি ধরে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আপনার চিন্তাটা খুব কংক্রিট করতে পারবেন। সামান্য লাভের আশায় সে কি করছে, পাগল। ওইটুকু লাভ তাকে করতেই হবে, ওইটুকু না করলেও তো চলতো, কিন্তু ওটাই তার মরণ বচন, ওইটুকু লাভ করতেই হবে, ছাড়া যাবে না, এরকম ব্যাপারটা। স্যার তাহলে রুবিকটা কিভাবে পাবো স্যার? ইংলিশ ওয়ার্ড সেটাই ভাবুন, আমি তো বলে দেবো, ভাবুন না, আপনি ভেবে কি বলছেন সেটা বলুন। এই ভাবনাটা তো দরকার আছে রে ভাই। রোগী বলবে, বেরিয়ে চলে যাবে, আপনি কিছু লিখতে পারবেন না। এবং সাধারণত এটা এটা কিন্তু অ্যাটেন্ডেন্ট বেশি বলে, অ্যাটেন্ডেন্স বেশি বলে সাধারণত। স্যার এটা তো মাইন্ড অধ্যায় পাওয়া যাবে সম্ভবত। মাইন্ডেরই তো ব্যাপার, তো লাভ তো মাইন্ডের ব্যাপার, ফিজিক্যাল কেন আসবে? জি ভাবুন, কোনো ব্যাপার না, আপনার যা মুখে আসতে বলে দিত। মরিয়া হয়ে উঠা এভারেজ কি হতে পারে? এটা কি হতে পারে? সামান্য লাভের জন্য পাগল, তার মানে সে সামান্য লাভের জন্য মরিয়া বলতে পারে, সেটাও বলা যেতে পারে। ছাড়াছাড়ি নাই, ওইটুকু তার চাই, যে কোনো মূল্যে চাই, চাওয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন মহিলা পেশেন্ট আমার, বুঝলেন তো, তাকে ওই তাদের বাড়ির সীমানা নিয়ে একটা গন্ডগোল চলছে। তার স্বামী আমাকে বলছে ওকে আপনি কি করে ভালো করবেন? আমি কেন ভালো করা যাবে না? বলছে যে এই সীমানা, এই তো ফিতেটা তো মেপেছে, ফিতেটা ধরুন একজন মাপলো, এবার যে আরেকজন যদি মাপে দেখবেন একটু এদিক ওদিক হবে। এই ফিতেতে জানেন তো আপনার ঠিক এক গাঁট হচ্ছে ওর দিকে চলে গেছে, উনি ওই এক গাঁটও ছাড়বেন না। এই নিয়ে তুলকারাম কান গেছে, যাতে ওইটুকু ছেড়ে দিলেই বা কি যে আছে, না ছাড়বো, আমার বাপের সম্পত্তি ছাড়বো। এই যে ব্যাপারটা, যেটা এখানে বাপের সম্পত্তির জন্য সে করছে তা তো নয়, ওইটুকু কিন্তু এখানে যদি সে ওইটুকু ছেড়ে দেয়, তাহলে তো সম্পত্তির ভাগাভাগিটা হয়ে গেলে সে শান্তিতে থাকতে পারে, তাদের তো বিশাল লাভ হবে। প্রকৃতপক্ষে যুক্তিসঙ্গত ভাবে তার লাভ হবে, কিন্তু সেই যুক্তিসঙ্গত ভাবে লাভই হবে, এখানে সেই ওইটুকু লোকসান সে করবে না, ওইটুকুর জন্যই সে, ওইটুকু পাওয়ার জন্য সে মামলা চলছে। চিন্তা করা যায় এই মামলার ভবিষ্যৎ কি? কিচ্ছু নেই। আমাকে বলছে স্যার আপনি ভালো করবেন কি করে পেশেন্টকে আমি বুঝিয়ে পাচ্ছি না। তাকে আমিও বোঝাতে পারিনি, শেষ পর্যন্ত পেশেন্টটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। ছেড়েতেই না বেপরোয়া নয়, ছাড়বে না, একটা জিনিস ছাড়বে না সে। আচ্ছা এটা কি মানে তার জিদ হবে, রাগ, মানে সে জিদে এরকম করবেই? জিদ তো যে কোনো জিনিসই হবে, সেটা শুধুমাত্র পয়সার ক্ষেত্রে হবে কেন, সম্পত্তির ক্ষেত্রে হবে কেন, সেটা সব ক্ষেত্রেই হবে জিদ হলে। এভারেজ হবে, এভারেজ। ইয়েস, কে বললেন এভারেজ? মেহেদি, বাংলাদেশ থেকে। হ্যাঁ, মেহেদি, বাংলাদেশ। হ্যাঁ, খুব সুন্দর, এটা ধরা খুব মুশকিল ভাই, থ্যাংক ইউ। আমি এটা ধরাবার জন্যই তো এত কিছু কথা বলছি। পেশেন্টকে কথা বলান, পেশেন্ট আপনাকে ধরাবেই, পেশেন্টকে কথা বলতে দিন, তাকে সুযোগ দিন, দেখবে সে বলবে। এইটা হলো এর আবার একটা ক্রস রুব্রিক হবে, যদি ক্রস রুব্রিকের জন্য আলাদা ওষুধ আসবে না, সেখানে স্যার এখানে দিয়েছেন, অ্যাভারেজ তো আছে 9 পাতায় আছে, ক্রস রুব্রিক স্যার দিয়েছেন ডিজায়ার মোর দ্যান সি নিড, তার যা প্রয়োজন তার থেকেও সে বেশি চায়, এটা 35 পাতায় আছে।
অ্যাভারেজ, আবার কৃপন আমি করিয়েছি তো আগে। আমি তো এগুলো আলোচনা করেছি, কৃপন তো আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা আছে, ইয়ে দেখবে। স্যার এভারিস অর্থ কি কৃপণ আর ধন লোভী? মানে তো সে একই হলো, লোভ না থাকলে কৃপণতা করবে কেন? এরা দোকানে গিয়ে কি করবে? দোকানে গিয়ে 5 টাকা কমাবার জন্য কি 1 টাকা কমাবার জন্য গোটা বাজার চষে বেড়াবে, ওইটুকু সে কম দেবে, যেভাবে হোক তাকে কম দিতে হবে। এই যে তার সাইক্রোটিক বললেন যে স্যার, যে ক্রস, হ্যাঁ ক্রসটা যেটা বললাম সেটা হচ্ছে আপনার ডিজায়ার মোর দ্যান সি নিডস, 35 পাতায় আছে। এটা মানেটা তাই বোঝাচ্ছে তো, তার যতটা প্রয়োজন তার থেকে সে বেশি চাইছে। এটা খুব কাছাকাছি মানে, এরা খুব খুব সূক্ষ্ম সেট, এই সূক্ষ্ম সেট গুলোকে কিন্তু চিনতে হবে। পেশেন্ট যখন বলবে না, পেশেন্ট তো আর আপনার ইয়ে বলবে না, পণ্ডিতি করবে না, পেশেন্ট তো তার সোজা কথায় বলবে, সোজা কথা সোজা ভাবে বলবে। এই যেমন ধরুন পেশেন্ট বলছে, আপনার দুঃখ কিসের? আমি আপনার জীবনে বড় কষ্ট কিছু, বড় মারাত্মক কষ্ট কিছু পায় নাই, একটাই উপায়, মানুষ আমাকে চিনল না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো, মানুষ আমাকে ছিল না। দেখুন এখনকার সমাজের বিচারে আমি কিন্তু অন্যরকম, কিন্তু লোকে আমাকে উল্টো বুঝলো। এই যে সে বলছে আমি অন্যরকম, লোকে আমাকে উল্টো বুঝলো, এখান থেকে দেখুন এখানেও বোঝার আছে, এখান থেকে কোনটা আসবে, দুটো রূপিক হতে পারে, আবার একটা রূপিক হতে পারে। এই পেশেন্টের এই যে কথাটা আছে, এই কথাটাকে আবার প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে ওখান থেকে বার করতে হবে কোন রূপিকটা আসবে। এই ছোট ছোট জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে, এইগুলো খুব খুব মজার জায়গা। পেশেন্ট বলবে আপনাকে, আমি বুঝতে না পারলে বেরিয়ে চলে যাবেন, ধরতে পারবে না। আর এগুলো যদি ধরতে পারেন কেল্লা ফতে। এবার ধরুন একটা গরিব লোক, সে গিয়ে বাজারে গিয়ে ওই কম দেওয়ার জন্য সে ঝোলোঝুলি করছে, সেটা কিন্তু অ্যাভারেজ হবে না, তার তো সত্যি নেই, তার ইয়ে তো দেওয়ার ক্ষমতা আছে, তবু সেরকম করবে। এই যে যার এই যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করি সমস্ত কাঙালের ধন চুরি। রবি ঠাকুর তো এই কি ওটা কি বৃত্ত জানাবে, নামটা ভুলে গেলাম তো। 2 বিঘে 2 বিঘে জমি, জি জি ছিল মোর ভুই, শুধু বিঘে 2 আর সব গেছি ঋণে। বাবু কহিলেন শুনেছি উপেন, এ জমি লইবে কিনে। দেখুন নিজে জমিদার ছিল, কিন্তু জমিদার এগেন্স্টে লিখছে। এইটাই তো ব্যাপার, গোটা পৃথিবীতে এইরকম লোকের সংখ্যা বেশি দেখবেন। হাত উপর করতে পারে না, হাত পাততে পারে। তার একটা মানুষের বেঁচে থাকার জন্য কত দরকার, খুব বেশি দরকার নাকি? তার চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, তারে খিদে মেটে না, আরো চাই, আরো চাই, এই যে আরো চাই, আরো চাই, এই যে খিদে মেটে না, এটাই তো তার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। মানসিক অশান্তির কারণ তো এটাই হয়, মানসিক অশান্তিটা তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু অসুস্থ অবস্থা, কিন্তু অসুস্থ অবস্থা। আমি এমন পেশেন্টও দেখেছি, তার বউ বলছে কি জানেন তো, ওর সঙ্গে বাজারে যায় আমার কিরকম। আরে ধরুন একটা জামার দাম বললো 100 টাকা, বললো ও 20 টাকায় দেবে, 25 টাকায় দেবে, সেটা রেগে মেগে তাকে গালাগালি অনেকে করে দেয়। আর তুমি কি গো 100 টাকা জিনিসটা এরকম ইয়ে করে বললে কিনা? তখন সে বলছে ছাড়ো তো, কোনো জায়গা থেকে গিয়ে আবার 30-35 টাকা দিয়ে একটা জামা কিনে দিল। তখন সে বলে তুমি শেষ পর্যন্ত এইটা কিনে দিলে পুজোর আগে? বলে কেন, এই জামাটা কি ঢাকা পড়বে না তোমার ছেলের শরীর? 100 টাকা পড়তে হবে, 500 টাকা পড়তে হবে কেন? তার পয়সা আছে, কিসের করবে? এই যে অ্যাভারেজ, এই যে অর্থের লোভ, এটা কি আপনি চারিদিকে দেখতে পাবেন না? আপনি দেখতে পাবেন তো, অনেক দেখতে পাবেন। দেখবেন অনেক গরিব আছে, সে কিন্তু আপনাকে কম দিতে চাইবে না,
কখনো খুব অসুবিধা হলে বলতে স্যার একটু যদি কম করেন ভালো হয়, আমি পারবো না। কিন্তু দেখবেন যাদের পারবে তারাই বেশিরভাগ আপনাকে ম্যানিপুলেট করবে, করে আপনাকে কম পয়সা দেওয়ার ধান্দা করবে। এই হচ্ছে মজার জায়গাটা। এই লোকগুলো কি, এই লোকগুলো তো পড়তে বাংলা কথা পয়সা পিসাচ, এটা সামনাসামনি বলা যায় না ভাই, পয়সা ছাড়া কিছু বোঝে না। এগুলো আপনি পাবেন, আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসতে পারে পকেট ফুটো হয়ে যায়, পয়সা বেরোতেই চায় না। এটা ঠিক আছে তো, এরপরে কি যাবো? জি স্যার, এটা কমপ্লিট স্যার, সামনে আগাইতে পারেন স্যার। এরপরে বলছে জিনিসপত্র ছোড়া আর ছেঁড়া তোমার স্বভাব। ভালো করে খেয়াল করুন, জিনিসপত্র ছোড়া এবং ছেঁড়া তোমার স্বভাব। যারা এখন বলছেন না ইয়েটা বন্ধ করুন, কারণ ওই আওয়াজ আসছে দেখছি, ওই মিউট করে দিন ওটা। হ্যাঁ, মিউট করে দেন। আচ্ছা, আমি শুনেছেন আমার কথাটা? জিনিসপত্র ছোড়া এবং ছেঁড়া তোমার স্বভাব। এটা তো পারা উচিত ভাই, এটা খুবই সোজা। স্যার এটা তো মনে হয় দুটো রুব্রিক হচ্ছে, একটা হোক না, টিয়ার থিংস, একটা থ্রো থিংস। হ্যাঁ তাই তো। ওখানে কি আছে দেখে বলুন, পাতাটা বলে দিন। টিয়ার থিংস হচ্ছে আপনার 87, আর থ্রো থিংস 88। অ্যাওয়ে আছে, পুরোটা বলুন। এই তো হয়ে গেল, হয়ে গেল। এটা কি খুব কঠিন? এটা গেল। এরপরে হচ্ছে কি, আর দুটো করাবো, করি বন্ধ করবো। বলছে এখানে, বলছে যে অন্যের পেছনে তোমার নিন্দা করা খুবই স্বভাব। স্যার যদি একটু অন্যভাবে বলেছেন এখানে, অপরের অসাক্ষাতের নিন্দাতেও তোমার জুড়ি মেলা ভার। এটা অনেক কঠিন বাংলা, আমি এখান থেকে সহজ করে দিলাম। পেছনে নিন্দে করা হচ্ছে তোমার স্বভাব। আপনাদের কি এরকম বন্ধু বান্ধব পাননি জীবনে? অস্বীকার করতে পারবেন? বা আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখবেন অনেকেই আছে, তার পেছনে খুব নিন্দা করে, তার সামনে একদম মানে খুব ভালো। এই লোকগুলো কি মায়াজামের দিক থেকে কি হবে এগুলো? সাইকোটিক। হ্যাঁ সাইকোটিক, এরা তো সাইকোটিক হবে। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে এরা কি করছে, পেছনে নিন্দা করছে। এই যে নিন্দা করছে তার মানেটা কি? তাকে ছোট করার ধান্দা তো। এইটা কোথায় পাবো? এই রুব্রিকটা কোথায় পাবো? এটা পাবেন, কিন্তু এটা পাবেন পেশেন্ট, এটা পেশেন্ট বলবে না, কিন্তু পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলবে। সেন্সরিয়াস হবে নাকি? সেন্সরিয়াস মানে তো অন্য, ছিদ্রান্বেষী। ছিদ্রান্বেষী মানে আপনার ভুলটা বার করে, ভুলটা ধরবে, এইটা করেছে ভুল, ওটা করেছে ভুল, এটা এইভাবে করলে না কেন, এই হচ্ছে সেন্সরিয়াস। এটাও সাইকোটিক। কাছাকাছি গেছেন, একটু ভাবুন। নিন্দে করা, পেছনে নিন্দে করা রে বাবা, অনেকে করে না। একটু আপনাদের অভিজ্ঞতা, প্রত্যেকেই আমাদের বন্ধু এরকম অনেক ছিল, তারা ওই পেছনে তাদের এই জানিস এই কথা বলছে, সালা একদম ফালতু লোক, এইসব তো করছে, পেছনে করছে, সামনে না। এরকম অনেকে স্বভাব আছে জানেন তো। অনেকে মহিলাদের মধ্যে অনেকে আছে বাড়ি বাড়িতে গিয়ে শুধু তার বউয়ের নামে নিন্দা করে আসছে, তার শাশুড়ি হয়তো বউ কিছুই জানে, বা উল্টোটাও হতে পারে, বউ গিয়ে শাশুড়ির নামে নিন্দা করে আসছে। এগুলো তো কমন। বেড়ায় সেটা সিপিলিটিক না স্যার? কেন সিপিলিটিক কেন? তার সে তো নিন্দা করে মানুষের দোষ খুঁজে বেড়ায়, এখানে তো তার ধ্বংসাত্মক কিছু পাওয়া যায়। কোথায় ধ্বংস করেছে তাকে? তাকে মেরেছে না মাথা ফাটিয়ে দিয়েছে?
তা নিন্দে করলো থাকুক, নিন্দে করলাম, নিন্দে করার উদ্দেশ্যটা কি? এটা সাইকোটিক হবে স্যার, নিন্দা করে তো নিজের বিভিন্ন দোষগুলো গোপন উদ্দেশ্য করে হতে অন্য পারে। দোষ বলতেছে স্যার। হ্যাঁ, পেছনে বলছে এই কথাগুলো বুঝতে হবে তো, বৈশিষ্ট্যটা বুঝুন। আমি কিন্তু কখনো জি, রেফারেন্স স্যার। টানি না যে অমুকে এই কথা বলেছে, তমুকে এই কথা বলেছে, এ কথা আমি কখনোই বলি না। ওইটা দিয়ে করতে গেলে গন্ডগোল লাগবে। বলে হ্যাঁ আমি যার কথা বললাম তিনি একজন নাম করা লোক, ও বলে না ও নাম করা লোক, এই ঝগড়ার মধ্যে যাবো কেন? এখানে তো পেছনে বলে, তার মানে কি গোপনে করে তো? এই পয়েন্টটা থেকেই তো আমি ধরে ফেলা উচিত। বুঝে গেছে? এটা পাবেন আপনি, এগুলো পাবেন, লুকিয়ে বলে লোকে। এগুলো কি জানেন তো, রুগীর সামনে জিজ্ঞেস করলে পাবে না, অ্যাটেন্ডারও তার সামনে বলবে না। ওদের একটু আলাদা করতে হয়। যদি কখনো দেখেন যে ওষুধ দিতে খুব অসুবিধা হচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছেন না, সরিয়ে দেন, সরিয়ে দিয়ে জিজ্ঞেস করুন, দেখবেন একদম রত্ন পেয়ে যাবেন। এটা কি হবে, কে বলবে? এনিওয়ান? মেহেদিবিল্লাহ স্যার, আপনি বন্ধ মিউট করবেন প্লিজ, ডিস্টার্ব হয়। জি, যে কেউ বলেন, চেষ্টা করে পাবেন। একজন বলুন। রহমত মনে হয় পারবে, আর দান আগে দেখি। সবাই চেষ্টা করুক, না হলে শেষে বলবো, সমস্যা নেই। স্যার মাথায় ধরছে না স্যার। এটা তো ভালো কথা ভাই, পুরোপুরি সারেন্ডার, ব্যাস মিটে গেল। আর কেউ আছে কিছু বলুন। ভুল বললেও তো শেখা হবে রে ভাই, ভুলটা সংশোধন হবে, আর যেটা হবে সেটা বলে দেবো, এই তো মিটে গেল। বলা অভ্যাস করুন। আমরা কত বলেছি জানেন, বলে বকা জগা খেয়েছি। এই তো পার্থ বললো না কি বলতেন আমাদের স্যার, স্যারও তো ভদ্র মানুষ ছিলেন, তো বেশি গালাগালি করতেন না। ওই মাদর পর্যন্ত, এই পর্যন্ত চাপসা, আর্ধেক দেখিস, কানা, এইসব বলতেন। স্যার অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। স্যার অমায়িক, আমাদের যা ভালোবাসতেন সে বলে বোঝানো যাবে না। হ্যাঁ বলুন কেউ। আর শিশুদের ক্ষেত্রে এরকম হয়, অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে বলা যায় কি যে শিশু হাঁটতে একটু সমস্যা হলে বা অনেক ক্ষেত্রেও কিন্তু বলে, ওকে নিয়ে অনেকে কিন্তু এরকম করে। আসলে আমরা কিন্তু এই রুব্রিকটা পাবো আসলে। হ্যাঁ হয়তো বলে একজন গিয়ে মা গিয়ে তার বাচ্চা নয়, ওর ছেলের খুব বাজে জানেন তো, ওর সঙ্গে মিশতে দেই না, ওই এই ব্যাপার ও ব্যাপার। তবু কি করবো, পাড়া প্রতিবেশী, সরাসরি বলাও যায় না, নিন্দে করে যাচ্ছে। এই নিন্দে করার স্বভাব কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু আপনি একটু খোঁজ করলেই পাবেন। এগুলো আমি বলছি না অ্যাটেন্ডেন্ট বললে, পেশেন্ট কখনো বলবে না আমি নিন্দা করার স্বভাব আমার, বলবে সে পোস্টমিট কালে বলবে না সে। কিন্তু যদি পেয়ে যান এইভাবে, ওই জন্য আমরা মাঝে মাঝে করি কি, পেশেন্টের ইয়ে করলাম, কোনো জায়গায় যেন ঠিক সুরটা বাজছে না, ওষুধটা দিতে গিয়ে কোথায় যেন একটু খটোমটো লাগছে, এইরকম যদি লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু জিজ্ঞেস করি। বা কোনো ক্ষেত্রে অনেক সময় দেখি যে আলাদা করে জিজ্ঞেস করে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, এগুলো ঠিক বুঝিয়ে বলতে পারছি না। এই আলাদা করে পেশেন্টকে আলাদা করে দিয়ে অ্যাটেন্ডেন্সের সঙ্গে কথা বলতে হবে। এইটা যদি বলেন দেখবেন অ্যাটেন্ডেন্স অনেক সময় অনেক কথা বলে দেবে। আপনি চিন্তা করতে পারেন একজন ভদ্রলোককে আমি মানে কি থুজা আর মেডোনিয়ামের মধ্যে আমি কিছুতেই পার্থক্য করতে পারছি না। থুজার মতোই লাগছে, এই মেডোনিয়ামের মতো তার জ্বালা টালা প্রচুর আছে, থুজারও সিমটম আছে। আমি তো আচ্ছা সমস্যা পড়ে গেলাম, শুধু জ্বালা দেখে তো মেডোনিয়াম দেওয়া যায় না। এই করতে করতে যখন তাকে আমি বার করে দিলাম, আমি বললাম যে আমি তাকে বললাম যে আমি স্ত্রীর সঙ্গে, আপনার স্ত্রীর সঙ্গে তো আলাদা কথা বলতে চাই। বলে ঠিক আছে বলুন, আমার সামনে বলা যাবে না? আমি বললাম দেখুন আপনার সামনে বলা গেলে তো আমি তাকে বলতামই, তার কাছে কিছু ইনফরমেশন আমার দরকার আছে যেটা আপনারা জানার দরকার নেই। যদি রাজি থাকেন তাহলে দেখান, নাহলে আপনাকে অন্য ব্যবস্থা করতে। না 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 আটকে যায়, চলে যাচ্ছে। আমি খুব বেয়ারা লোক তো, কত লোক পালিয়ে গেছে আমার চেম্বার ছেড়ে, 2-3 ঘন্টা খাটিয়ে একটা পয়সা পাই, বাড়ি চলে এসেছি, কি করবো, এখন আর সাহস পায় না। তা এইবার তাহলে কি হলো, ওইখান থেকে তখন পেশেন্ট যখন এসে তখন বলছে মানুষটাকে দেখে মনে হয় তো খুব সাধু, তো ঘর জ্বালানি পর ভোলানি, জানেন তো, ঘরে পূর্ণ পুরো বিপরীত রূপ, বুঝতে পারছি তো, বাইরের লোকের কাছে
এইরকম সে অনেক কিছু উদাহরণ দিল, তখন তাকে থুজা দিল। থুজা দেওয়ার পর এই যে থুজার যে ডুয়ালিটি, যেটা এই ডুয়ালিটিটা হচ্ছে মজার ব্যাপার। মেরুরিজমের ক্ষেত্রে ব্যাপার, ওখানে ডুয়ালিটি নেই তা নয়। মেরুরিজম পেশেন্ট মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি আমাকে একটু প্রশংসা করো, তুমি আমাকে একটু তৈলমর্দন করো, আমি তোমাকে দান ধ্যান করবো, তোমার পাশে দাঁড়াবো, তোমার উপকার করবো, এই হচ্ছে ব্যাপারটা। একটু নাম যশের প্রতি ইয়েটা বেশি। কিন্তু থুজার পেশেন্ট ওরে বাবা রে বাবা, নাম্বার 1 চিটিং বাজ। এইবারে নিজের সঙ্গেও চিটিং করে, তো ফলে ব্যাপার হচ্ছে যে এই থুজার যে ডুয়ালিটি, যেটা এই ডুয়ালিটিটা যখন পেয়ে গেলাম ওর বইয়ের কাছ থেকে, তখন তাকে থুজা দিলাম। থুজাতে রেজাল্ট খুব সুন্দর এলো। ফলে এই যে প্রেসক্রিপশনের যে মূল জায়গাটা, এই পেশেন্টটা শুধু জ্বালা দেখে ওষুধ দেবো, এই ধান্দা ছাড়তে হবে আমাদের। জ্বালা আছে ভালো, মিলে গেলে ভালো, খুবই ভালো। কিন্তু এই যে যেমন ধরুন আমার একটা মনে পড়ে, কি বলবো আপনি, কার্সিনোসিনে আমি এরকম জ্বালা আমি জীবনে পাইনি। তা একটা পেশেন্ট মনে পড়ে, বসিরহাটের দিক থেকে আসতো। তা পেশেন্টের হচ্ছে পিঠে জ্বালা, মানে জ্বালা মানে 24 ঘন্টা তার জ্বালা, মানে ডুবে থাকলে তার ভালো লাগে, এইরকম তার জ্বালা। তাকে যত প্রেসক্রিপশনে আমি দেখেছি, যত জ্বালার ওষুধ আছে সবাই জ্বালা কমাবার জন্য ওষুধ দিয়েছে। রেকর্ড গুলো দেখছি তো, হায় হায় হায়, রুগীটার কোথায় জ্বালাটার প্রতি দৌড়েছে, রুগীটা করে তাকে কার্সিনোসিন দিয়েছে। কার্সিনোসিন তার জ্বালা সেরে গেল। শুধু তাই নয়, রুগীটাও সেরে গেল। তাহলে ব্যাপার হচ্ছে অলওয়েজ প্রেসক্রাইব ফর পেশেন্ট, নট ফর বার্নিং। এই যে শিক্ষাটা যদি আমাদের না আসে, তাহলে মহা মুশকিল ব্যাপার। আমরা রেপারেটরি শিখবো মানে এই নয় যে যোগ করে যেটা বেশি আসবে সেটা দেবো, এইটার জন্য রেপারেটরি শিখবো না। অন্তত হোমিও দর্পণ সেটা শেখাবে না। হোমিও দর্পণ শেখাবে যে কিভাবে রেপারেটরিটাকে ইউজ করলে পরে আমরা একটা পেশেন্টকে তার সার্বিক বৈশিষ্ট্যটাকে ধরতে পারবো এবং একদম একটা ট্রু সিমিলিমাম প্রেসক্রিপশন করতে পারবো, ট্রু সিমিলিমাম। কারণ হোমিও দর্পণে আমরা একটা ওষুধ, রোগ আরোগ্য, প্যালিয়েশন, সাপ্রেশন, কিওর, তিনটিতে আমরা প্রচুর আলোচনা করেছি একটা সময়। তার ফলে যারা একটু প্রথম থেকে যারা আছেন তারা তো অন্তত এইগুলো বুঝবেন। তো না বোঝার কিছু নেই, যতক্ষণ না এই জায়গাটা তৈরি হবে যে আপনি কি করছেন, প্যালিয়েট করছেন না সাপ্রেস করছেন না কিওর করেছেন, এই তিনটে জায়গায় চলে আসবেন। একজন সৎ হোমিওপ্যাথ, আমি হোমিও ডাক্তার বলছি না, কিন্তু হোমিও ডাক্তার তো সবগুলোকেই বলবে হ্যাঁ আমি ভালো করে দিচ্ছি। সৎ হোমিওপ্যাথ সে কথাটা সে বলবে না, সে অ্যানালাইসিস করবে, আরে এই জায়গাগুলো তো আমার তো প্যালিয়েশন হয়ে গেছে মনে হচ্ছে, বা এই জায়গাটা আমার সাপ্রেশন হয়ে গেছে। সে আফসোস করবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা হোমিওপ্যাথ হচ্ছে সেলফ টট, স্বশিক্ষিত, কেউ তৈরি করে দিতে পারে না কাউকে। ভেতর থেকে যদি তার চেতনা না আসে, তার মিনিমাম সততা যদি তার না থাকে, আমি সারা জীবন চেষ্টা করলেও বুদ্ধি দিয়ে হোমিওপ্যাথ হতে পারবেন না, কোনোদিন হতে পারবেন না। এটা একটা আলাদা ক্যাটাগরির ব্যাপার। হোমিওপ্যাথির সঙ্গে একটা দর্শন শুধু না, আমাদের স্যারেরা, আমাদের ডক্টর কেসি দাস বলতে, তুই যতটা মানুষ হবি ততটা হোমিওপ্যাথ হবি। আমাদের তপন কানিলাল তো প্রণামই নিতে না, বলে তোরা মানুষ নয়, মানুষ হয় মানে কি তোরা হোমিওপ্যাথ না, প্রণামই নেন না, তোরা মানুষ নয় বাবা, তোদের প্রণাম নেবো না, তোরা যোগ্য না। এটা কিন্তু আমাদের অপমান করার জন্য বলতেন না, শুধুমাত্র একটু খোঁচা দেওয়ার জন্য বলতেন, যাতে চেতনাটা যাতে একটু জেগে থাকে। তো এইসব টিচার আজকে আর কোথায় পাবো? এইসব টিচার তো আজকাল নেই বলতে গেলে, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি হয়ে গেল, আর 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 এগোবো না, এটা তাহলে বলে দিয়ে। স্যার আমি বলবো, হ্যাঁ শরিক মায়াজাম সোরা স্যার, হ্যাঁ, এই যে মানে পেছনে দোষ খোঁজা, পেছনে দোষ অন্বেষণ করা, এটা তার মনের খারাপ ধারণা স্যার। তাহলে শরিক না স্যার? সাইকোটিক বলেন কেন? সাইকোটিক শরিক হবে কেন? দোষ ধরার পেছনে উদ্দেশ্যটা কি? দোষ ধরার পেছনে উদ্দেশ্যটা কি? দোষ ধরার পেছনে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো বুঝতে হবে। এটাই তো মোডাস অপারেন্ডি। উদ্দেশ্যটা কি সেটাকে বলুন। দোষ ধরে কেন? দোষ তো স্যার অনেক বিভিন্ন কারণে ধরতে পারে। কারণ যাই হোক, তার উদ্দেশ্যটা কি? কারণ বলছি না, উদ্দেশ্যটা বলুন। উদ্দেশ্যটা তো স্যার ক্লিয়ার না। ক্লিয়ার নয় মানে?
দোষ ধরার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ছোট করা, হ্যাঁ করা, হেয় করা। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। কাল শেষে রুটিনটা বলবো। হ্যাঁ বলে দিন বলে দিন আর বলবো, আর কেউ কি বলে দিব? তাই ওবাইদুর বলতে শুরু করে দাঁড়া, কি বলে দেখে এমবারেস স্পিচ, হ্যাঁ স্পিচ এমবারেসড। শুনতে পাচ্ছি না রে ভাই। স্যার রিপলসিভ হবে কি স্যার এটা? রিপলসিভ ও রিপালসিভ। দেখা রিপালসিভ রূপিক আছে কি কেন্টের বইয়ের মধ্যে? স্যার 71 নম্বর পেজে আছে। কেন্টে আছে কি? জি, কেন্টে 71 নম্বর পেজে ডান কলামের নিচের দিকে আছে স্যার। রিপালসিভ মানেটা কি? ওটা হচ্ছে মুড রিপালসিভ আছে। রিপালসিভ মুড, হ্যাঁ। তাহলে পুরোটা দেখতে হবে তো, শুধু ওইটুকু বলে দিয়ে ছেড়ে দিলে হবে? আচ্ছা আপনি বলে দিন নওমত ভাই, আপনি পারবেন, আমার বিশ্বাস আছে। আর 57 পেজে রাইট কলামে আছে স্যার মকিং। না মকিং হবে না, মকিং মানে ব্যাঙানো। মকিং মানে তো অন্য ভাই, আশা করেছিলাম বলবেন আপনি। মকিং হবে না স্যার, মকিং হলো ব্যঙ্গ করা। ব্যঙ্গ করা, সেই তো ভেঙানো বলছি তো। জি, ভেঙানো ব্যঙ্গ করা। জি স্যার। কি বললেন ওটা? তাহলে আমি বলে দিই, স্লেন্ডার, স্লেন্ডার ডিসপোজিশন টু, এটা পাবেন, ঘরে ঘরে পাবেন। স্যার কত পেজ? ওটা পেজটা হচ্ছে আপনার 81। এইভাবে একটু খেলা দেখে হয় জানেন তো, মনে থাকবে। আর করব না, এবার রাত হয়ে গেছে। স্লেন্ডার কি বললেন স্যার, বুঝি নাই। 81 এ স্লেন্ডার, SLANDR, স্লেন্ডার ডিসপোজিশন টু, 81 পাতা পেয়েছেন? জি স্যার, বাম কলামের মাঝে উৎস। এই বাম কলাম ডান কলাম এককালে আমারও ছিল ভাই। এই বদ অভ্যাসটাকে ত্যাগ করুন, এটা ভীষণ বদ অভ্যাস। হোমিওপ্যাথি মুখস্থ করে হয় না ভাই। জি স্যার, সিলিন্ডার ডিসপোজিশন টু। আমি তো এককালে অনেক রুব্রিক বলে দিতাম, কটা ফার্স্ট গ্রেড আছে, কটা সেকেন্ড গ্রেড আছে, আমি করে বলতে শুরু করতাম। এটার মধ্যে কোনো ক্রেডিট নেই, জিনিসটাকে বোঝার চেষ্টা করো, হাউ টু থিঙ্ক, কিভাবে চিন্তা করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এইটা ভাবুন। এটা খুব বদ অভ্যাস। এরকম কেন তার মুখপাত্রী প্রথমেই বলেছে, ইট ইজ ম্যাথমেটিক্যাল ইজ নট এ ম্যাটার অফ মেমোরাইজ। উনি বলেছেন, এইসব মানুষরা কি মিথ্যা কথা বলেন নাকি? সেই ধারাপাতের মতো মুখস্থ করলে হবে? ওভাবে হোমিওপ্যাথি হয় না, এটা হোমিওপ্যাথি আর্ট। তাহলে তো সবাই, সব লেখকই ছবি আঁকতে পারতো। কলম তো আমরা সবাই লিখি, যখন কলম তো আমরা সবাই ধরি, ছবিটা কেন আঁকতে পারি না? এই কলম দিয়ে তো ছবি এঁকে দেবে, একটা পেন্সিল দিয়ে ছবি এঁকে দেবে, আমরা তো পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারি না। আর্ট হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ বলুন। হ্যাঁ, কি জেসমিন একজন আছে, কি প্রশ্ন করতে চেয়েছেন? জেসমিন চৈতি হ্যান্ড রাইজ করেছেন। জি ম্যাম বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি একটা শিশুর ব্যাপারে কথা বলতে চাই, মানে ওর স্বভাবের, মানে আমি একজন বাচ্চা, মানে 5 বছরের একজন বাচ্চার বিষয়ে কথা বলতে চাই। সেটা তো এই ক্লাসে তো এখন হবে না, আমি তো এখন যেটা আলোচনা করলাম সেটা নিয়ে বলুন। সেটা নিয়ে কিছু বলার থাকবে? সরি স্যার, তাহলে থাক না স্যার। এইটা নিয়ে যা যা আলোচনা করলাম এতক্ষণ, এটা নিয়ে কিছু বলার থাকলে, বোঝার থাকলে, প্রশ্ন থাকলে করতে পারেন। জি স্যার, আর কারো কোনো কি প্রশ্ন আছে? প্রশ্ন উত্তর পর্বে তাহলে থাকলে বলতে পারেন।
আমাদের মূল আলোচনা শেষ, প্রশ্নোত্তর পর্বে কিছু থাকলে বলতে পারেন। স্যার মনে হচ্ছে কারো প্রশ্ন নাই। তাহলে আমরা বন্ধ করে দেবো, রাত্রে জাগবো না। স্যার কোশ্চেন একটা কথা জানার আমার অনেক আগ্রহ, অনেক দিন যাবত আমি জানতে চাচ্ছিলাম স্যার একটু। স্যার যে আমাদের এখানে যে গ্রুপে আমরা ক্লাসটা করি, এই যে 6 কেন স্যার 1 2 3 4 এগুলো কি অন্য গ্রুপ আছে না বিষয়ে একটু স্যার একটু জানতে চাচ্ছিলাম। আছে না থাকলে 6 কি করে হবে? জি স্যার, তা আমরা তো ওইসব গ্রুপের সাথে অ্যাড নেই স্যার, ওগুলোতে তো ক্লাস হয় নাকি মানে বিষয়টা একটু ক্লিয়ার করতে স্যার। আলাদা কিছু হয় না। বিষয়টা হলো যে একটা গ্রুপে একটা নির্দিষ্ট সংখ্যা মেম্বার নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না। এই জন্য প্রথম সারিতে ধরেন 1 আছে 400, 2 আছে 400, এরকম জাস্ট এই জন্যই গ্রুপটা নাম্বার করতে হয়েছে আর কি। হোয়াটসঅ্যাপে তো একটা নির্দিষ্ট সংখ্যক লাগে, কোয়ান্টিটিতে করা যায়, তার উপরে করা যায় না। আপনি হয়তো 6 আছেন, পরবর্তীতে আবার নতুন যারা আসবে তারা 7 আসবে, জাস্ট এই বিষয়টা এরকম আর কি। স্যার ওই সব গ্রুপে ক্লাস কে বা কিভাবে না আপনারাই পরিচালনা করেন নাকি পরিচালনা? একই জাস্ট মেসেজটা যাবে একটা নির্দিষ্ট গ্রুপে আর কি, কিন্তু সবাই একসাথেই পায় মেসেজটা, একসাথেই ক্লাসে যুক্ত হয়। এই ক্লাসটা একই টাইমই হচ্ছে একই সাথে? জি 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 হ্যাঁ একটাই ক্লাস, অমৃতপনে একটাই ক্লাস। জি স্যার, একটু স্যার মানে ক্লিয়ার হইলাম স্যার। জি ধন্যবাদ স্যার। একজন হাত তুলেছে, যে একজন হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন করুন। নমস্কার স্যার। স্যার আপনার ইসে একটা পেশেন্ট নিয়ে যাব, এইখানে রোগীর সাথে এইসব বলবেন না। এইটা এখানে আমি কাউকে বলতে দেই না। না এটা না, এইটা করবেন না প্লিজ, এটা করবেন না। কন্ট্রাক্ট কিভাবে করব? এটা প্লিজ করবেন না। এটা শুধুমাত্র শিক্ষামূলক, আমার ওই পেশেন্ট ক্যাচ করার জন্য না। এখানে তো অনেক টিচার আছে, এইটা করবেন না। কারণ তারা কি মনে করবেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা এখান থেকে কোনো রকম বেনিফিট নেব না। আপনি খারাপ ভাবলেন হয়তো আমাকে, কিন্তু কি বলবো আপনাকে, এটা ঠান্ডা মাথায় ভাবুন, তাহলে বুঝতে পারবেন আমি অপরাধ কিছু করলাম না। এটা করবেন না আপনি। স্যার আপনার অ্যাড্রেসটা যদি দেন। অ্যাড্রেসের ব্যাপারটা আমি তো অ্যাড্রেস আমি না করে দিয়ে দিতে। ওকে স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলতেছি। আপনার দেখেন একটা ইনবক্সের নাম্বার দেওয়া আছে, আপনি একটা হাই লেখেন, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিব। ওকে স্যার। জি আচ্ছা, আমরা কি তাহলে শেষ করে দেবো? 7 হয়ে গেছে। জি স্যার, আমরা আজকের মতো আলোচনা এখানে সমাপ্তি করতে পারি। আগামী সপ্তাহে আবার রবিবার আলোচনা। রবিবারে আমি পারবো না, থাকবো না তো। এই রবিবারে আমি পারতো, কেউ থাকবে না। তাইলে এবার পরের সোমবারে আবার হবে হয়তো বা, আর না হলে নোটিফিকেশন দিয়ে দিব কবে আলোচনা করি। হ্যাঁ ঠিক আছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।